লেখক শ্রী কিশোর ঘোষাল পেশায় ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার। বর্তমানে তার অবসর জীবনের সঙ্গী তার চিন্তাশক্তি ও লেখনী। তার সেই কল্পনা দিয়েই তিনি তৈরি করেছেন প্রথম এবং অদ্বিতীয় গোয়েন্দা জুটিকে, শোভাময়ী ও জ্যোতিষ্ক সান্যাল। সম্পর্কে তারা মা ও ছেলে। গোয়েন্দা গল্পের আঙিনায় হয়তো প্রথমবার আমরা এমন সুন্দর জুটিকে উপভোগ করব। শোভাময়ী সান্যাল একজন গৃহবধূ, তবে আর 5 জনের থেকে তিনি আলাদা, কারণ তিনি ক্ষুরধার বুদ্ধিকে কাজে লাগিয়ে ভেদ করেন একের পর এক রহস্য। যে কোনো সফল গোয়েন্দার মতোই তার অস্ত্র হলো পর্যবেক্ষণ এবং যুক্তিপূর্ণ তথ্য বিচার। তার সহকারী হিসেবে আছে তার পুত্র জ্যোতিষ্ক সান্যাল। এই কিশোর যেমন তার মাকে রহস্যের কিনারা করতে সাহায্য করে, তেমনি সুন্দর গদ্যে প্রতিটি কাহিনীকে লিপিবদ্ধও করে ফেলে। আজ গল্প যখন তখনে আমরা শুনব লেখক শ্রী কিশোর ঘোষালের রহস্য গল্প হেমকান্ত মিন। বাবা চাকরি সূত্রে বাইরে থাকলেও পুজোর কটা দিন অন্য কোথাও যান না, বাড়িতেই থাকেন। আর রাত্রে খাওয়া দাওয়ার পর প্রত্যেকবারই গাড়ি নিয়ে আমরা ঠাকুর দেখতে বের হই। একদিন কলকাতার উত্তর, একদিন দক্ষিণ, আর একদিন পাড়ায়। মোটামুটি এই আমাদের প্রোগ্রাম থাকে। এইবারে ষষ্ঠীর রাতে বাড়ি ফিরে বাবা খাওয়া দাওয়ার পর মাকে বললেন, তোমার নীলকে মনে আছে তো? বারে মনে থাকবে না কেন? কতবারই তো এসেছে আমাদের বাড়ি। তুমি বাড়িতে থাকো না বলেই আজকাল আর আসে না। তুমি মাসে কদিন আর থাকো বাড়িতে, যে আত্মীয় স্বজন লোকজন আমাদের বাড়ি আসবে? আমরাও তো কারো বাড়ি যাই না কতদিন। লোকের দায়ে পড়েছে আমাদের সাথে এক পেশে সম্পর্ক জিইয়ে রাখতে। তোমার শুধু চাকরি আর চাকরি, তাছাড়া আর কিছুই। মায়ের মনের এই দুর্বল জায়গাটি আমিও জানি, বাবা তো জানেনি। কাজেই বাবা আর মাকে বাড়তে দিলেন না, অন্য প্রসঙ্গ টেনে মাকে থামিয়ে দিলেন। বললেন, আরে শোনো না, নীলদের দেশের বাড়িতে দুর্গাপুজো হয়, বহুদিনের পুরনো, প্রায় 70-80 বছর তো হবেই। একদম বাঙালি মতে সাবেকি পুজো। একচালা ঠাকুর, সবুজ রঙের মহিষাসুর, আর সিংহটা ঠিক সিংহ নয়, সিঙ্গি। বহুবারই বলে ওখানে যাবার কথা, এবারে বারবার বলছিল তোমাদের সকলকে নিয়ে যাওয়ার জন্য। যাবে নাকি? তাহলে অষ্টমীর দিন ভোরে বেরিয়ে পড়বো সন্ধি পুজো দেখে, কি বলো? নবমীর দিন বিকেলে চলে আসবো। কথাটা শুনে মা আমার দিকে তাকালেন। আসলে পুজোর সময় কলকাতা ছেড়ে অন্য কোথাও যাবার কথা আমি কেমন যেন ভাবতে পারি না। মা সেটা জানেন, তাই বললেন, আমার কোনো আপত্তি নেই, তোমার ছেলেকে রাজি করাও। ও তো আবার বন্ধু বান্ধব সাঙ্গপাঙ্গ ছেড়ে পুজোর কলকাতা ছাড়তে নারাজ। আরে বাবা, কলকাতার পুজো আর ছাড়ছে কোথায়? আজ তো ষষ্ঠী দেখলো, কাল সপ্তমী দেখবে, ফিরে এসে আবার দশমী দেখবে, মাঝখানে তো শুধু 2 দিন। একদম ঠিক। এত বছর তো কলকাতার পুজো দেখলি, এবার অন্য রকমটাও দেখ না। কলকাতার পুজো তো আর পালাচ্ছে না। ওই পুজোটাই বা পাল্লাচ্ছে কোথায়? এই তো বাবা বলল নীল কাকুদের পুজো প্রায় 70 বছরের পুরনো। আমি কলকাতার হয়ে লড়ে যাবার চেষ্টা করলাম, মা কিন্তু ছেড়ে দিলেন না। আমাকে রাজি করানোর জন্যে আবার বললেন, ওই পুজোটা পালাচ্ছে না, কিন্তু পুজোর আমেজটা হারিয়ে যাচ্ছে খুব দ্রুত। জানিস না তাই বলছিস? এই সাবেকি পুজোগুলোই হচ্ছে সত্যিকারের পুজো। ও, কলকাতার পুজোগুলো সব মিথ্যে পুজো? এত আয়োজন, এত ভাবনা চিন্তার থিম সব ফালতু? আমার কথা শুনে মা একটু অধৈর্য হয়ে বললেন, ছি ছি, ফালতু হবে কেন? আসলে কলকাতার পুজো আর ঠিক নিছক পুজো নেই। বহুদিনই এটা একটা মহা উৎসব হয়ে গিয়েছে। এখানে পুজোকে ঘিরে গড়ে উঠছে এক দারুণ প্ল্যাটফর্ম। সেখানে জড়ো হচ্ছেন হাজার হাজার শিল্পী আর তাদের আশ্চর্য শিল্প ভাবনা। এটাকে বাজে বা ফালতু বলতে যাব কোন দুঃখে? কিন্তু এটাও তো ঠিক
এত সবের মধ্যেও এখানে পুজোটা নেই বললেই হয়। এখানে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে চমক লাগে, মুগ্ধ হয়ে যেতে হয় বারবার, কিন্তু পুজোর সেই আমেজটা মেলে না। সেটা একদম অন্য রকম, একদম আলাদা। সেটা তোদের ঠিক বোঝানো যাবে না। তাছাড়াও নীল আমাকে ঠিক স্পষ্ট করে বলল না, কোনো একটা ব্যাপারে তোমার সাহায্যর খুব দরকার, বুঝলে? আমাকে দরকার? রহস্যজনক কিছু? ব্যাপারটা তো তাই মনে হচ্ছে, কিছু রহস্যজনক। কি রহস্য? তুমি কিছু জানো? বহুদিনের পুরনো একটা সোনার মাছ ওদের পরিবারে ছিল। অনেক দিন হলো সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার এখন সেটা হারিয়ে গেল না চুরি হলো, সেটা জানার জন্যই তোমার হয়তো সাহায্য চাই নীলুরা। এটা আগে বলবে তো। ফ্যান্টাস্টিক! বাংলার পুজো, তার সঙ্গে রহস্যভেদ। উফ, তাহলে তো যেতেই হয়। সেক্ষেত্রে অষ্টমী কেন? কালই সকালে বেরিয়ে পড়লে হয়। আরে বললেই কাল যাওয়া যায় নাকি? গোছ কাজ করতে হবে না? কতক্ষণই বা লাগবে? চলো না, হাতে হাতে গুছিয়ে ফেলি। এখন তোমার ছেলের মতি হয়েছে, কে জানে আবার কখন পাল্টে যায়। ভোর 5:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। সিদ্ধান্ত পাকা হবার পর মা গতকাল রাত্রে ব্যস্ত হয়ে পড়েছিলেন আমাদের ব্যাগপত্র গোছাতে, আর আমি বসে গিয়েছিলাম গুগল সার্চ করে নীলকাকুর গ্রামে পৌঁছবার রোড রুট বার করতে। আর আমাদের দুজনেরই সঙ্গে থেকে বাবা পরামর্শ দিচ্ছিলেন। মায়ের ব্যাগ গোছানো আর আমার রুট ম্যাপের প্রিন্ট আউট নেওয়া যখন শেষ হলো, ষষ্ঠীর রাত শেষ হতে আর বেশি দেরি নেই। আমরা যখন শুতে যাচ্ছিলাম, তখনও আমাদের বাড়ির সামনের নির্জন রাস্তা দিয়ে মাঝে মাঝেই উৎসাহী দর্শনার্থীরা দল বেঁধে বাড়ি ফিরছিলেন ষষ্ঠীর ঠাকুর দেখে। একটানা ঘণ্টাখানেক চলার পর আমরা শক্তিগড়ে থামলাম। দুপাশেই অজস্র ল্যাংচার দোকান। মা গাড়িতেই বসে রইলেন। আমরা একটা দোকানে ঢুকে বিশাল সাইজের ল্যাংচা দুটো করে, একটা করে গরম সিঙ্গারা আর চা খেয়ে ব্রেকফাস্ট সেরে ফেললাম। গাড়িতে বসে মাও খেলেন। শক্তিগড় ছেড়ে একটু পরেই এক্সপ্রেস ওয়ে ছেড়ে বর্ধমান শহরে ঢুকলাম, পুরনো জিটি রোড ধরে। বিজয় তোরণের একটু দূরে বাবা গাড়ি সাইডে পার্ক করে মাকে বললেন, বলছি কি, তুমি গাড়িতেই বসো, আমি জ্যোতিকে নিয়ে যাই, একটু মিহিদানা সীতাভোগ কিনে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো বরং। বুঝলি জ্যোতি, এই গেটটার নাম এখন বিজয় তোরণ। এর আগে নাম ছিল কার্জন গেট। সেই লর্ড কার্জনের কথা পড়েছিস তো তুই? সেই সময় বর্ধমানের রাজা বিজয়চাঁদ মহতাব লর্ড কার্জনের নামে এই গেটটি বানিয়েছিলেন। বেশ সুন্দর গো বাবা। ইতিহাসে যে প্রমাণ পাওয়া যায়, 6ষ্ঠ শতাব্দীতে বর্ধমান স্বামীর নামেই নাকি এই জায়গাটার নাম হয় বর্ধমান। উনি বেশ কিছুদিন এখানে ছিলেন। তখন এই জায়গার নাম ছিল আস্তিক গ্রাম। আস্তিক মানে জানিস? হ্যাঁ, যারা ধর্ম মেনে চলে। ভেরি গুড। কাজেই বুঝলি তো এই শহরটা কত পুরনো আর ইতিহাসের কত ঝড়ঝাপটা সামলেছে। কাশী বা বারাণসী বিশ্বের প্রাচীনতম লিভিং সিটির মধ্যে অন্যতম, জানিস তো? লিভিং সিটি মানে? লিভিং সিটি মানে হলো খুব প্রাচীন একটা শহর। সেই সময় যেমন ছিল, আজও সেই একই রকম জমজমাট আছে। সভ্যতার বদলের সঙ্গে বদলে গিয়েছে বারবার, কিন্তু আজও তার গুরুত্ব একটুও কমেনি। আমরা গাড়ির কাছে পৌঁছে গেছিলাম। আমি গাড়ির পিছনে উঠে মিষ্টির প্যাকেট দুটো রাখতে মা সামনের সিট থেকে পিছনে ফিরে দেখলেন, বললেন, চ্যাঙারি দুটো সাবধানে রাখিস বাবু। কত করে নিল গো? কি বললেন? চ্যাংড়া? আরে চ্যাংড়া নয়, চ্যাঙারি। খুব পাতলা করে কাটা বাঁশের চাঁচ দিয়ে বানানো হালকা ঝুড়ি। চট করে ছিঁড়ে যায় না বা ফেটেও যায় না। এত ভালো ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং পাবি আর কোথাও? এই বাংলা ছাড়া। সাধেই কি বলি, কলকাতার বাইরে বের হ। ও ইয়েস,
চ্যাংড়ির নামটা তো ভুলেই গিয়েছিলাম। 2 কিলো করে নিলাম, হবে না? শহরের ব্যস্ততা ছেড়ে একটু ফাঁকা রাস্তায় পড়ে বাবা মাকে বললেন, বুঝলে, মিষ্টি কিনতে যাওয়ার সময় জ্যোতিকে একটু বলছিলাম এই বর্ধমান আর তার আশেপাশের জায়গা কত প্রাচীন আর কত ঐতিহাসিক ঘটনা জুড়ে আছে এইসব জায়গার সাথে। ঠিক তাই, এই বর্ধমান, ওদিকে কালনা, আর আমরা যে এই কাটোয়া রোড ধরে যাচ্ছি, কাটোয়া আর মাঝখানে নবদ্বীপ, এই সব জায়গাতেই তো ঘটে গিয়েছিল নবজাগরণ। কিন্তু বাংলার নবজাগরণ বা রেনেসা তো এনেছিলেন রামমোহন রায়, ডেভিড হেয়ার, ডিরোজিওর ইয়ং বেঙ্গল। হ্যাঁ, একদমই ঠিক বলেছিস, কিন্তু এর আগেও আরেকবার ঘটেছিল, আজ থেকে প্রায় 500 বছরেরও আগে। সেই রেনেসা এনেছিলেন শ্রী চৈতন্যদেব, তাঁর কর্মকাণ্ড ও তাঁর দৈবলীলায়। কথায় কথায় আমরা শহরের সীমানা ছেড়ে অনেকটা চলে এসেছি। রাস্তার দুপাশে তাকিয়ে অন্যরকম এক জগৎ মনে হচ্ছিল। এক্সপ্রেস ওয়ে ধরে চলার পথেও দুপাশে গ্রাম আছে আর চাষের ক্ষেত, কিন্তু তার সঙ্গে এই রাস্তার দুধারের গ্রাম্য জীবনের বিস্তর ফারাক লাগছে। একটা গঞ্জ মতো বেশ অনেক দোকানপাটওয়ালা জায়গায় বাবা একটা চায়ের দোকান দেখে গাড়ি সাইড করে দাঁড়ালেন, বললেন, চল যদি একটু চা খাই, আর নীলদের বাড়ির রাস্তার খোঁজখবরটা একটু জেনে নিই। এই, তুমি চা খাবে তো? চা খেয়ে বাবা চায়ের দোকানে বসা লোকজনদের থেকে ভালো করে বুঝে নিলেন নীল কাকুদের গ্রামে যাওয়ার রাস্তাঘাট। আমাদের যাত্রা আবার শুরু হলো। এই তখন তুমি শ্রী চৈতন্যদেবের ব্যাপারে কি যেন বলছিলে? তার অসাধারণ পাণ্ডিত্য আর মেধা দিয়ে সেই সময়কার বাংলা পণ্ডিত সমাজকে তর্কে হারিয়ে দাঁড় করাতে পেরেছিলেন তার নতুন মত ও আদর্শ। সবচেয়ে বড় কথা হলো, তার নিজের জীবন দিয়ে খুব সহজ সরল আন্তরিক কথা দিয়ে সকলকে বোঝাতে পেরেছিলেন পুজো, ধ্যান, যাগ, যজ্ঞ, তন্ত্র মন্ত্র কিচ্ছু নয়, ভক্তি আর ভালোবাসাই হলো একমাত্র ধর্ম, আর তাতেই মিলবে মুক্তি এবং ঈশ্বরের সন্ধান। এতক্ষণ বলার পর মা একটু থামলেন। আমি বাইরের দিকে তাকিয়ে মার কথা শুনছিলাম। মনে হচ্ছিল আমরা যে রাস্তা ধরে চলেছি, কতদিন আগে কে জানে হয়তো এই রাস্তা দিয়েই পায়ে হেঁটে গিয়েছিলেন শ্রী চৈতন্যদেব তার অলৌকিক ব্যক্তিত্ব নিয়ে। তার মহিমায় মুগ্ধ হয়ে গিয়েছিল এই পথ, মাঠ ঘাট, প্রকৃতি আর মানুষজন। অনেকক্ষণ আমরা কেউ কোনো কথা বলছিলাম না, ভাবছিলাম মায়ের কথাগুলো। বেশ কিছুক্ষণ পর বাবা আমার হাতে মোবাইলটা দিয়ে বললেন, এই, নীলকে একটু ফোনে ধরতো। এ কি, 4টে মিসড কল, 2টো নীল কাকুর আর বাকি 2টো অন্য কারোর। নীল কাকুকে ফোন করি। সমরেশ দা, আপনারা কতদূর? আপনাকে 2বার ফোন করলাম, ওঠালেন না। কাকু, বাবা তো ড্রাইভ করছেন, তাই আমি ফোন করছি। আমি ফোনের স্পিকার অন করে দিলাম। ও জ্যোতি, তোমরা কত দূরে? বাবা, আমরা কত দূরে গো? নীল কাকু জিজ্ঞেস করছেন। হ্যাঁ বল, আমরা 5 মিনিট আগে হিমানি হিমঘর পার করে এসেছি। বাহ, তাহলে তো চলে এসেছো। একটু লক্ষ্য করে চালাও, দেখবে বড় রাস্তার বাঁ দিকে আমরা দাঁড়িয়ে আছি, একটা গ্রে স্করপিও। এই জ্যোতি, দেখ তো রে, ওটাই না একটা গ্রে স্করপিও? ঠিকই, ওই গাড়িটাই। নীল কাকু হাত নাড়ছিলেন, সঙ্গে নীল কাকুর ড্রাইভার গোবিন্দদা। বাবা গাড়ি সাইড করে দাঁড়াতেই নীল কাকু জানলার দিকে এগিয়ে এসে বললেন, নমস্কার বৌদি, যাক অবশেষে আসা হলো তাহলে। ওয়েলকাম। সমরেশ দা, আপনি আমাদের গাড়িটা ফলো করে চলে আসুন। এখান থেকে এই 15 মিনিট মতো লাগবে, একটু ভেতরের দিকে। ওকে নীল, তোমার রাজ্যে এসেছি, যেমন তোমার আদেশ। কি যে বলেন সমরেশ দা, আসুন আসুন। সেই কলকাতা থেকে সেই কোন কাক ভরে বেরিয়েছেন, আগে বাড়ি চলুন তো। বলতে বলতে নীল কাকু এগিয়ে গাড়িতে উঠল। গোবিন্দদা গাড়ি স্টার্ট করে আস্তে আস্তে এগিয়ে চলল। বাবাও ফলো করতে লাগলেন।
বড় রাস্তা ছেড়ে খুব সরু পিচের রাস্তা। বেশ অনেকক্ষণ যাবার পর অনেক গাছপালা ঘেরা একটা প্রাসাদের মতো বড় বাড়ি চোখে পড়ল। দেখে অবাক না হয়ে পারা যাবে না। এমন একটা জায়গায় এমন বাড়ি ভাবা যায় না। বাবা, ওই বাড়িটাই নীল কাকুদের মনে হয়, তাই না? নিশ্চয়ই তাই। এ তো আর কলকাতা নয় যে এরকম বাড়ি পাশাপাশি অনেকেরই থাকবে। কিন্তু এমন জায়গায় এমন বাড়ি? এটা কি আর আজকের বাড়ি নাকি? অন্তত শখানেক বছরের পুরনো তো হবেই। তখনও এইসব অঞ্চলের জমিদার বা বড়লোকেরা কলকাতাকে ঠিক নিজেদের জায়গা বলে ভাবতেন না। এই গ্রামেই যতটা সম্ভব আধুনিক বিলাসবহুল প্রাসাদ বানিয়ে বাস করতেন। আর এই জায়গার সঙ্গেই থাকতো তাদের আত্মার যোগ। কাজে কর্মে মামলা মোকদ্দমায় বর্ধমান বা কলকাতায় যেতেন হয়তো কেউ কেউ, বাড়িও বানিয়ে ফেলতেন সেখানে, কিন্তু স্থায়ীভাবে থাকার কথা ভাবতেন না, বুঝলি? বিশাল লোহার গেট পেরিয়ে স্করপিওর পিছন পিছন আমরা ঢুকে পড়লাম সেই প্রাসাদের কম্পাউন্ডে। মোরাম বিছানো রাস্তা গোল হয়ে ঘুরে গেছে গাড়ি বারান্দার নিচ দিয়ে। গাড়ির শব্দ পেয়ে দরজায় এলেন নীলকাকুর স্ত্রী রত্না কাকিমা। নীলকাকুর দুই মেয়ে ইতি আর উতি। একটু পিছন থেকে ধীর পায়ে হেঁটে আসছিলেন বোধহয় নীলকাকুর মা, কারণ একে আমরা এর আগে কোনোদিনও দেখিনি। বেটে খাটো, একটু মোটাসোটা, খুব ফর্সা বয়স্কা মহিলা। বয়সের কারণে চলতে একটু অসুবিধা হয় বোঝা যায়। আমরা সবাই গাড়ি থেকে নেমে দরজার সামনে দাঁড়াতে উনি নিজেই বললেন, এসো মা, এসো, আমি নীলুর মা। আমাকে মাসিমা বলতে পারো মা। মায়ের বাড়ি এক মা এসেছে ছেলে মেয়েকে নিয়ে, কিন্তু সঙ্গে জামাই আসেনি। আর তুমি এলে মা, সঙ্গে জামাই নিয়ে, ছেলে নিয়ে। ঘর আমার পূর্ণ হলো। এসো এসো, ভেতরে এসো। মা নিচু হয়ে প্রণাম করতে গেলেন নীলকাকুর মাকে, কিন্তু মায়ের হাত ধরে ফেলে নীলকাকুর মা বললেন, ছি ছি ছি, ও কি করছো মা? তুমি ব্রাহ্মণের মেয়ে, ব্রাহ্মণের বউ, আমার পাপ হবে যে। বারে, মেয়ে হয়ে মায়ের পায়ে প্রণাম করতে পারবো না? মায়ের কাছে মেয়ের আবার জাত হয় বুঝি? সাবিত্রী স্বরূপিণী হও মা। এসো, এবার ভেতরে চলো। দুপুরে খাওয়ার পর মায়ের ঘুমানোর অভ্যেস নেই, কিন্তু বাবা আর আমি সুযোগ পেলে ছাড়ি না। কিন্তু আজ আমরা সকলেই ঘুমিয়ে পড়েছিলাম, কারণ গতকাল শুতে শুতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল, আর আজ আবার ভোর ভোর বেরোতেও হয়েছিল। কাজেই বকেয়া ঘুমটা এসেই গেল। সপ্তমীর খিচুড়ি ভোগ, ছোট্ট ছোট্ট ভাজা বড়ি, ঝিরঝিরে আলু ভাজা, কুমড়ো ফুলের বড়া আর টমেটোর চাটনি খেয়ে 4:45 নাগাদ আমি মায়ের ডাকে ধর্মড়িয়ে উঠে পড়লাম। বাবা আবার পাশ ফিরে শুলেন। মা বললেন, শুনছো, এখনই হয়তো চা নিয়ে আসবে, আর মাসিমারাও চলে আসবেন। উঠে পড়ো। ভুটকু, বাইরে আয়, দেখে যা, শরতের বিকেল। আমাদের সামনে নিচে এই বাড়ির বাগান, তার দুধারে লাল মোরাম বিছানো রাস্তা, বাউন্ডারি দেয়াল বরাবর ভিতরের দিকে সারি দেওয়া বড় বড় বটল পাম গাছ, গেটটুকু ছেড়ে আর দুধারে সুপুরি গাছের সারি। দেয়ালের বাইরে গা ঘেঁষে সরু পিচের রাস্তাটা চলে গিয়েছে বাঁ দিকে, গ্রামের দিকে। তার সামনে সোজা দক্ষিণে রাস্তাটা অলস শুয়ে আছে, যে রাস্তা ধরে আমরা সকালে এসেছি। দোতলার বারান্দায় দাঁড়িয়ে ডান দিকে সূর্য ডোবার দৃশ্যটা সত্যি দুর্ধর্ষ দেখাচ্ছিল। সামনে বিস্তীর্ণ ধানের সবুজ ক্ষেত, সবে শীষ এসেছে। ধান গাছের আধখানা পর্যন্ত জল দাঁড়িয়ে আছে। আমি হঠাৎ মাকে জিজ্ঞেস করলাম, সাবিত্রী স্বরূপিণী কি মা? ও, সকালের কথাটা মনে রেখে দিয়েছিস? ওটা বিয়ে হয়ে যাওয়া মেয়েদেরকে আশীর্বাদ করার একটা রেওয়াজ। আজকাল আর কেউ ওসব বলে না, বললে হাসবে। সাবিত্রী সত্যবানের গল্পটা মনে নেই তোর? ছোটবেলায় আমি তো তোকে শুনিয়েছি, দিদিমাও শুনিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সে যে রাজ্য হারানো অন্ধ রাজা দুমত সেনের ছেলে সত্যবান মারা গেল,
আর তার স্ত্রী সাবিত্রী যমরাজের থেকে চারটির বর আদায় করে নিয়ে সত্যবানের জীবন ফিরিয়ে নিয়েছিলেন, সেই গল্পটা? হ্যাঁ, দারুণ বুদ্ধিমতী ছিলেন সাবিত্রী। তিনি বর চেয়েছিলেন আমার অন্ধ শ্বশুর যেন নাতি নাতনিদের মুখ দেখতে দেখতে সোনার থালায় রাজঅন্ন ভোগ করতে পারেন। যমরাজ সেই বরে কোথাও সত্যবানের জীবন ভিক্ষার কথা নেই বুঝে তথাস্তু বলেছিলেন, কিন্তু এই এক বরেই সাবিত্রীর অন্ধ শ্বশুর দুমত সেন হারানো রাজ্য ফিরে পেলেন, নাতি নাতনিদের মুখ দেখার জন্য দৃষ্টিও ফিরে পেলেন। কিন্তু মাত্র 1 বছর আগে বিয়ে হওয়া সাবিত্রী সত্যবান তখনও পর্যন্ত নিঃসন্তান। কাজেই সত্যবানের মৃত্যু হলে রাজা দুমত সেন নাতি নাতনি পাবেন কি করে? কাজেই যমরাজ সাবিত্রীর বুদ্ধিতে হেরে শেষমেশ সত্যবানের জীবন ফিরিয়ে দিতে বাধ্য হলেন। সেই থেকে এই কথাটা চালু হয়ে গেল, সাবিত্রী স্বরূপিণী মানে যে বিবাহিতা মেয়ে তার স্বামী পুত্র সহ শ্বশুরকুলের পক্ষে একান্ত মঙ্গলদায়িনী। ওই দেখো, মা ছেলে বারান্দায় দাঁড়িয়ে আছে, তোকে বললাম না ও মেয়ে সাঁঝ বিকেলে ঘুমিয়ে থাকার মেয়েই নয়, ওকে আমি ঠিক চিনে নিয়েছি। আয় তো মা, একটু ঘরে এসে বস। আমি বাপু চেয়ার টেয়ারে বসতে পারি না, বাতে ধরা হাঁটুর জ্বালায়। এই বিছানাই বেশ, তুইও আমার কাছে একটু বস মা। চা খাবি তো? চায়ের সাথে কি খাবি বল, চানাচুর নাকি ওই তোরা যে খাস চিপস? না না মাসিমা, আমার কিচ্ছু লাগবে না, তবে। থামলি কেন? কিসের কথা বলছিলি শোভা মা, বল না। আপনাদের বাড়িতে চাল ভাজা নেই? বহুদিন খাইনি। দেখো কাণ্ড, সামান্য চাল ভাজার জন্য এত আক্ষেপ? ও কি আবার যেচে খেতে দেবার জিনিস নাকি? তোরা সব কলকাতার লোক। নীলু, বৌমাকে বলে দে তো হারুকে দিয়ে আম তেল মেখে চাল ভাজা পাঠিয়ে দিক, সঙ্গে একটু নারকেলও কুচিয়ে দিতে বলবি। তোর স্বাদের চাল ভাজা মাখা আসছে, কিন্তু যে জন্যে তোর কাছে আসা সেটা এই বেলা বলেনি, তা নইলে ওদিকে আবার আরতির সময় হয়ে যাবে। মায়ের আরতি দেখবি তো? মায়ের পুজোর আরতি দেখতেই তো আসা মাসিমা, আপনি বলুন কি কথা। ও বাবা নীল, শুরুটা বরং তুই বল। বুঝলেন বৌদি, আমাদের এই দত্ত পরিবারের উন্নতির শুরু আমার ঠাকুরদাদা নরনারায়ণ দত্তর হাত ধরে। তার আগে আমরা এই গ্রামের সচ্ছল এবং সম্পন্ন এক পরিবার ছিলাম মাত্র। কিন্তু বারবারন্ত আমার দাদু নরনারায়ণ দত্তের সময়ে। প্রথমেই বলে রাখি, আমরা কিন্তু কোনোদিনই কোনোভাবেই নীলরত্নযুক্ত জমিদার টমিদার নই। দাদু ছিলেন অসাধারণ মেধাবী। গ্রামের পাঠশালা আর প্রাইমারি স্কুলের গণ্ডি পার করেও তাঁর লেখাপড়ার তীব্র আগ্রহ দেখে দাদুর বাবা আমার প্রপিতামহ শিবনারায়ণ ছেলেকে বর্ধমানে পাঠান এবং সেখানেই বোর্ডিংয়ে থেকে তিনি হাই স্কুলের পাঠ শেষ করেন। শিবনারায়ণের মুখ উজ্জ্বল করে আমার দাদু ভীষণ ভালো রেজাল্ট করলেন এবং তারপর তিনি বর্ধমান ছেড়ে কলকাতায় গিয়ে লেখাপড়া শুরু করলেন। কিন্তু সেখানেও শেষ হলো না। কলকাতার মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পড়া সাঙ্গ করে তিনি চলে যান কালাপানি পার হয়ে বিলেতে। লন্ডন থেকে এমআরসিপি করে ফিরে এলেন দেশে। নীলকাকুকে এ সময় থামতে হলো, কারণ চাল ভাজা আর চা নিয়ে হারুকাকু ঘরে ঢুকলো। আমি চা খাই না, কিন্তু চাল ভাজার বাটি হাতে নিয়ে এক মুঠি মুখে পুরে নতুন আস্বাদে মুখটা ভরে উঠল। মুড়ির মতোই, শুধু হলুদ মাখা, সঙ্গে আছে 2-1টা ছোলা মটর ভাজা, কুমড়োর বীজ ভাজা আর কুসুম বীজ ভাজা। আম তেল মাখানোতে আমের গন্ধ আর সামান্য টকটক স্বাদ, তার সঙ্গে 2-1 কুচি নারকেলের টুকরো। ঘরে বসে এমন চটজলদি মশলা মুড়ি বানিয়ে ফেলা যায়, ভাবা যায় না।
চাল ভাজা শেষ করে নীলকাকু চায়ের কাপ তুলে নিয়ে এক চুমুক দিয়ে বললেন, মা, বৌদি, এই চাল ভাজার প্রস্তাবটা রিয়েলি দারুণ জমে গেল। কিন্তু দেশে বাড়িতে আসি যাই, কিন্তু আমি কোনোদিন এই টেস্টটা পাইনি। ছোটোবেলায় খুব খেতাম, বলো মা? যাই হোক, যা বলছিলাম সে কথা আবার ফিরে আসি। আমার দাদু নরনারায়ণ বিলেত ফেরত ডাক্তার হয়ে ফিরলেন, কিন্তু গ্রামে এসে তিনি খুব বিপদে পড়ে গেলেন। গ্রামের লোকেরা দাদুর জন্য আমাদের পরিবারকে এক ঘরে করার হুমকি দিল। এক ঘরে মানে? আগেকার দিনে সাগর পার হয়ে কেউ বিলেত গেলে সাধারণ হিন্দু সমাজে তাকে পতিত বলে মনে করা হতো। পতিত মানে তার মধ্যে আর হিন্দুত্ব নেই। সে সাহেবদের দেশে গিয়ে তাদের সাথে মেলামেশা, ওঠা বসা, খাওয়া দাওয়া করার জন্য ধরা হতো তার জাত চলে গেছে। গ্রামের লোক তার সঙ্গে আর কোনো দিনও কথা বলবে না। তার বাড়িতে কোনো কাজের লোককে, ধোপা, নাপিত, কাউকে কাজ করতে দেওয়া হবে না। বিয়ে, পৈতে, শ্রাদ্ধ, কোনো রকম কাজকর্মে বা বিপদে আপদে কেউ ডাকবেও না, আসবেও না। মানে সামাজিকভাবে বয়কট করে তাকে আলাদা করে দেওয়া হতো। তাকেই বলতো এক ঘরে, মানে গ্রামে থেকেও গ্রাম সমাজ থেকে আলাদা। তুই এখন থাম, পরে তোকে আরও বুঝিয়ে বলবো। এখন নীল কাকুকে বলতে দে। হ্যাঁ, এক ঘরে করে দেওয়ার হুমকি দিল, আর বিধান দিল দাদুকে হিন্দু শাস্ত্র মতে প্রায়শ্চিত্ত করতে হবে। দাদু রাজি হলেন না। তিনি গ্রাম ছেড়ে চলে গেলেন, কলকাতায় গিয়ে প্র্যাকটিস শুরু করলেন। কয়েক বছরের মধ্যেই তিনি দারুণ পসার জমিয়ে প্রচুর অর্থ ও খ্যাতি অর্জন করে গ্রামেই বাড়ি বানিয়েছিলেন, এবং এই বাড়িতেই তিনি তুলে এনেছিলেন তার বাবা মা ও সমস্ত পরিবারকে। তার অর্জিত বিপুল প্রভাব প্রতিপত্তির ভয়ে গ্রামের লোকেরা তখন আর সাহস করেনি দাদুর বিরুদ্ধে যাওয়ার। বরং এই বাড়িতে তিনি যখন দুর্গাপূজা চালু করলেন, গ্রামের সমস্ত লোক নির্দ্বিধায় আমাদের এই বাড়িতে এসেছিল এবং পুজোর প্রসাদ এবং ভোগ পেয়েছিল পুজোর বিধিমতো। এই বাড়িতে গৃহপ্রবেশ হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন, আজ থেকে ৭৭ বছর আগে। আর এই বাড়ির পুজোও চলছে ওই ৭৭ বছর ধরেই, সাবেকি নিয়ম মেনে। কিন্তু আমাদের পক্ষে যত দিন যাচ্ছে এই বাড়ি মেনটেন করা দুঃসাধ্য হয়ে উঠছে। বাবা থাকতেই আমাদের কাছে এই বাড়ি বিক্রির অফার এসেছিল বারবার। আমরা মনস্থির করতে পারছিলাম না, কিন্তু দিন দিন যা অবস্থা দাঁড়িয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েই নিয়েছি এই বাড়ি বিক্রি করে দেবার। এক প্রমোটার বেশ ভালো দাম দিয়েছে। মোটামুটি মাস ৩-৪ মধ্যেই এই বাড়ি হস্তান্তর হয়ে যাবে। এই বাড়ি শুনেছি রিসর্ট হিসেবে ব্যবহার হবে। পিকনিক, পার্টি, গেট টুগেদার, হয়তো সিরিয়াল বা সিনেমার শুটিং, এইসব হবে আর কি। সেসব তো যা হবার হবে। এই বাড়ি বিক্রি করতে আমাদের যা মানসিক অবস্থা তা তো বুঝতেই পারছেন। কিন্তু এসব ছাড়াও আমাদের আরেকটা বড় দুশ্চিন্তা রয়েছে, যেটার জন্যই আপনার সাহায্য চাইছি আমরা। মানে যেভাবে আপনি স্বর্ণ সুবর্ণর সেনদের হীরের গয়না চুরির সমস্যাটা মিটিয়েছিলেন, আশা করছি সেভাবেও আমাদেরটাও। আসলে মুশকিলটা কি, আমাদের ব্যাপারটা সকলকে বলার নয়। খুব চেনা জানা নিজেদের জন ছাড়া বিশ্বাস করে কথা বলা খুবই বিপজ্জনক। এরপর যা বলার মা বলবেন, কারণ আমার চেয়ে মা অনেক বেশি জানেন। নীলুকাকু থামলেন। মা আর বাবা মুখ চাওয়াচাই করলেন। আমার তো ফাটাফাটি লাগছিল। কলকাতার বাইরে পুজো দেখতে এসে যদি একটা রহস্যভেদ করে ফেলতে পারে মা, তার চেয়ে মজার আর কি হতে পারে। নীলকাকুর মা বললেন, তা বুঝলি শোভা মা, আমি এ বাড়িতে বউ হয়ে এসেছিলাম আজ থেকে প্রায় 52 বছর আগে। আমার বয়স তখন 17। বিয়ের পর বউ ভাতের পরের দিন আমার ঘরে শ্বশুরমশাই, শাশুড়ি মা আর ওর বাবা এসে আমার হাতে তুলে দিয়েছিলেন একটা সোনার কাজল লতা। খুব সুন্দর একটা ছোট্ট সোনার মাছ, তার দু চোখে দুটো লাল রঙের পাথর বসানো,
মাছের পিঠে চাপ দিলে লেজের দিক থেকে খুলে যেত, ভেতরটা ফাঁকা, কাজল জমানোর জায়গা। মাথার দিকটা বাঁধা ছিল একটা ছোট্ট সোনার পিন দিয়ে, সেটাতেই ঘুরে যেত মাছের দুটো পিঠ। মাছের মাথায় একটা ছোট্ট সোনার হাতল ছিল ধরার সুবিধের জন্য। নীলুর দাদু আমার হাতে ওই সোনার মাছ তুলে দিয়ে বলেছিলেন, তুমি মা আমাদের ঘরে এসেছো মা লক্ষ্মী হয়ে। তোমার জেনে রাখা ভালো, এই সোনার কাজললতা, এই সোনার মাছ আমাদের কাছে, তোমারই পরিবারের কাছে ভীষণ শুভ একটা সম্পদ। এর শুধু যে অনেক দাম তাই নয়, আমাদের এই পরিবারের সমৃদ্ধির পিছনে এই মৎস্যরূপী কাজললতা বিপুল অবদান। আমাদের বিশ্বাস, আমাদের পরিবারে এই মাছের উপস্থিতি আমাদের সকল অমঙ্গল ও অশুভ প্রভাব থেকে মুক্ত রেখেছে, এবং আমাদের যত উন্নতি সবই এই মাছের জন্যই। কাজেই এর মর্যাদা যেন কোনো মতেই ক্ষুণ্ণ না হয় মা, সেটা দেখা আমাদের কর্তব্য। তুমি ছেলে মানুষ, এখনই তোমার ছোট্ট কাঁধে এর গুরু দায়িত্ব আমরা দেব না মা, কিন্তু এই পরিবারের শুভ অশুভের দায়িত্ব যখন তোমার কাঁধে চলে আসবে, তখন এর দায়িত্ব তোমাকেই নিতে হবে মা। আর এর কথা খুব কাছের লোক ছাড়া কেউ যেন জানতে না পারে, কারণ এর অর্থমূল্যের লোভে অনেকেই লোভী হয়ে উঠতে পারে। সেটা আমাদের পক্ষে আদৌ মঙ্গলের হবে না। তা সেদিন আমি সেই কাজললতাটি মাথায় ঠেকিয়ে মায়ের মানে নীলুর ঠাকুমার হাতে ফেরত দিয়েছিলাম, আর তিনজনকেই প্রণাম করেছিলাম। এখন ব্যাপারটা হচ্ছে, সেই সোনার মাছটি আমি আর একবার মাত্রই দেখেছিলাম নীলুর বিয়ের পর। নীলু আর রত্নার বিয়ের বউ ভাতের দিন ওদের হাতে ওর বাবা আর আমি মাছটা তুলে দিয়েছিলাম, এবং রত্নাও যথারীতি আমাদের প্রণাম করে সোনার মাছটি ওর বাবার হাত থেকে নিয়ে ফেরত দিয়েছিল। ব্যাস, তারপরে আমি সোনার মাছটিকে আর দেখিনি। বহুদিন নীলুর দাদু মারা গেছেন, ঠাকুমাও মারা গেছেন অনেক দিন। নীলুর বাবাকে একবার জিজ্ঞেস করেছিলাম কাজললতাটার কথা। উনি বলেছিলেন ওরই কাছে আছে, কিন্তু কোথায় রেখেছেন বলেননি। গত বছর নীলুর বাবা যখন চলে গেলেন, আমি তখন নীলুর নিউ আলিপুরের বাড়িতে ছিলাম। রত্না বৌমার শরীরটা খারাপ বলে দেখতে গিয়েছিলাম। ওই সময় নীলুও কলকাতায় ছিল না, তাই ওর বাবার হঠাৎ শরীর খারাপের সংবাদ পেয়ে আমরা যখন এসে পৌঁছলাম, ততক্ষণে সব শেষ। বাবা চলে যাওয়ার পর বাবার পড়ার ঘর আর মা বাবার শোয়ার ঘর সর্বত্র তন্ন তন্ন করে খুঁজেও আমরা কিন্তু ওই কাজললতার হদিশ আজও পাইনি। সেই জন্য আমাদের এখন সবচেয়ে দুশ্চিন্তা হলো, এই বাড়ি বিক্রি হয়ে গেলে এই বাড়ির সঙ্গে ওই অমূল্য কাজললতাটাও না হাতছাড়া হয়ে যায়, অথবা বাবার মৃত্যু আর আমাদের এসে পৌঁছানোর মধ্যে যে সময়টা ছিল, সেই সময় কেউ চুরি করে নিয়ে গেল কিনা এটা জানা ভীষণ জরুরি। আমার দৃঢ় বিশ্বাস মা, ওই কাজললতা চুরি হয়নি, হতে পারে না। এই বাড়িতেই আছে, লুকোনো আছে কোথাও। সেটাই তোমাকে খুঁজে দিতে হবে শোভা মা। কাল যখনই তুমি আসছো শুনলাম, নীলুকে বললাম এ নিশ্চয়ই ঈশ্বরের আশীর্বাদ। নীলুর মুখে তোমার দারুণ কীর্তির কথা আমি শুনেছিলাম। আমি নিশ্চিত পারলে তুমি পারবে। মাসিমা, জানি না আমি পারবো কি না, তবে আমি চেষ্টা নিশ্চয়ই করব। আমি বুঝতে পারছি আপনাদের পরিবারের কাছে এই সোনার কাজললতা কতখানি অমূল্য সম্পদ।
কিন্তু আজকে তো আর সম্ভব নয়। কাল সকালে আমি কিন্তু ওই ঘর দুটো একবার দেখব, মেসোমশায়ের পড়ার ঘর আর আপনাদের শোবার ঘর দুটোই। 100 বার দেখবে মা, তোমাকে তো দেখাতেই হবে। এখন চলো, আরতির সময় হয়ে এলো যে, সবাই নিচে চলো। অষ্টমীর দিন ঢাকের বাদ দিতে ঘুম ভেঙে গেল। নিচের ঠাকুর দালান থেকে চাপা আওয়াজ আসছে, ঢাক, সানাই আর কাসুর ঘণ্টার। ঘুম ভেঙে দেখলাম বিছানায় মা নেই, বাবা ওপাশের বিছানায় শুয়ে আছেন, মনে হচ্ছে ঘুমোচ্ছেন। আমি উঠে পড়লাম বিছানা ছেড়ে, দরজা খুলে বাইরে এলাম। যদিও আমার গায়ে পাজামা পাঞ্জাবি ছিল, তাও শরীরে শিরশিরে একটু ঠান্ডা অনুভব হলো। বারান্দায় দাঁড়িয়ে বাদিকে তাকাতেই চোখে পড়ল আকাশের নানান রঙের আস্তর। ওপাশেই গ্রামের বসত। ওই গ্রামেই নীলকাকুদের আসল বাড়ি ছিল, যেখানে নীলকাকুর দাদুকে একঘরে করেছিল গাঁয়ের লোকেরা। বাহ, উঠে পড়েছিস? এত লক্ষ্মী কবে থেকে হলি ভুটকু? কখন উঠেছো তুমি? এই ভোরে চান করে ফেললে? এই জায়গায় এসে কেউ বেলা অবধি ঘুমোয়? কতদিন পরে এমন একটা জায়গায় এলাম বলতো। এমন পরিবেশ ছাড়া যায়? শোন, বাথরুমে গিজার চালু আছে, তুইও চটপট চানটা সেরে নে। তারপর আমরা বাগানে যাব, পুজোর জোগাড়ে হাত লাগাবো। ভীষণ ভীষণ ভালো লাগবে, দেখিস। প্লিজ মা, সানরাইজটা দেখতে দাও। ও মা, তুই সানরাইজ দেখার জন্য দাঁড়িয়ে আছিস? ভেরি গুড। এই না হলে তুই আমার ছেলে। পুরীতে দেখেছিস, টাইগার হিলেও দেখেছিস, আর আজ এখানে দেখ, একদম আলাদা, ভীষণ সুন্দর। ঠিক আছে, আমিও তাহলে একটু দাঁড়াই। দিগন্তের পাঁচিল ডিঙিয়ে উঁকি মারার মতো আস্তে আস্তে উদয় হলেন সূর্যদেব। টকটকে লাল তার রং, সমস্ত নীল আকাশ জুড়ে উড়িয়ে দিয়েছেন নানা উজ্জ্বল রঙের অজস্র পতাকা। আমার শরীরে আর একবার শিরশিরে এক অনুভূতি হলো, যে অনুভব কলকাতায় সত্যি কোনো দিন হয়নি। সকাল থেকে উপবাসী থেকে আমরা অষ্টমী পুজো দেখলাম, অঞ্জলি দিলাম এবং প্রসাদ পেয়ে উপবাস ভাঙলাম। তারপর নীলকাকু আর নীলকাকুর মা আমাদের নিয়ে গেলেন নীলকাকুর বাবার পড়ার ঘরে। দরজায় মস্ত তালা দেওয়া ছিল। নীলকাকুর মা চাবি দিয়ে দরজা খুলে ঘরে ঢুকলেন, আমরা রইলাম তার পিছনে। বদ্ধ ঘরে ঢুকতে পুরনো পুরনো একটা গন্ধ পেলাম, বহুদিনের পুরনো বই থাকা লাইব্রেরিতে ঢুকলে যেমন পাওয়া যায়। ঘরে ঢুকে নীলকাকু ঘরের লাইট পাখা চালিয়ে দিলেন, খুলে দিলেন দুটো জানলা। ঘরের উত্তর আর দক্ষিণের দুটো দেয়াল বরাবর বই ভর্তি আলমারি, জানলার জায়গাটুকু ছাড়া। আর পূব দিকের দেওয়ালে জানলার সামনে মস্ত টেবিল আর চেয়ার। টেবিলের ওপাশের চেয়ারটা জানলার দিকে পিঠ করে রাখা, আর টেবিলের এপাশে আরও 4টে চেয়ার। জানলার ওপরে উইন্ডো এসি। উল্টো দিকের দেওয়ালে পাশাপাশি দুটো বেশ বড় তেল রং ছবি সুন্দর ফ্রেমে বাঁধানো, একজন পুরুষ আর একজন মহিলা। মা জিজ্ঞেস করাতে নীলকাকু বললেন ওরাই নীলকাকুর দাদু আর ঠাকুমা। শোভা মা, এই হচ্ছে নীলুর বাবার পড়ার ঘর। উনি চলে যাবার পর এই ঘর আমরা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কিন্তু কোথাও সেই সোনার কাজল লতা পাওয়া যায়নি। আচ্ছা মাসিমা, মেসোমশাই কি ডাক্তার ছিলেন? এই বইপত্রগুলো কি মেসোমশাইয়ের? হ্যাঁ বাবা, উনি তো ডাক্তার ছিলেন, কিন্তু ওর নেশা ছিল বিভিন্ন রকমের বই পড়ার। অবসর পেলেই বই মুখে নিয়ে বসে থাকতেন। রিটায়ার করে তো আর কথাই নেই। গতকাল আপনাদের দাদুর সম্বন্ধে বললাম, বাবাকে নিয়ে প্রায় কিছুই বলিনি। আমার বাবা ডাক্তার ছিলেন, কিন্তু বাবা মনে প্রাণে কোনোদিনই মনে হয় ডাক্তার হতে চাননি। উনি কোনোদিনই বলেননি, কিন্তু আমার মনে হয়েছে জেনারেল লাইনটাই ওর পছন্দ ছিল। ভালোই স্টুডেন্ট ছিলেন, দাদুর চাপে পড়ে ডাক্তার হতে বাধ্য হয়েছিলেন। এমডি পাশ করার পর দাদুর কলকাতার চেম্বারে উনি বছরখানেক প্র্যাকটিস করেছিলেন ঠিকই,
কিন্তু পরে সেসব ছেড়ে ছুড়ে উনি এলাহাবাদ চলে যান মেডিকেল কলেজে প্রফেসরের চাকরি নিয়ে। সেখানে প্রায় বছর চারেক ছিলেন। তারপর দাদুর প্রভাবেই হোক বা অন্য কোনো যোগাযোগের কারণেই হোক উনি কলকাতায় চলে আসেন। সারাটা জীবন তিনি বিভিন্ন কলেজে পড়িয়ে এসেছেন, কিন্তু সেভাবে জমিয়ে প্র্যাকটিস করেননি কোনো দিনই। আর ওই যে মা যা বললেন বিভিন্ন বিষয়ে, যা ওর প্রফেশনের পক্ষে একান্তই কোনো কাজের নয়, সেই সব বই পড়ার দিকে তার ঝোঁক ছিল খুব বেশি। লেখাপড়া ব্যাপারটা ওর খুব পছন্দের ছিল, খুব আরাম অনুভব করতেন বইয়ের রাজ্যে। আমি জয়েন্ট এন্ট্রান্সে মেডিকেল ইঞ্জিনিয়ারিং দুটোতেই চান্স পেয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ব বলেছিলাম। বাবা একবারের জন্য ডাক্তারি পড়তে বলেননি। সাধারণত এমন হয় না, ডাক্তার বাবারা ছেলেকেও ডাক্তার করতে চান, কিন্তু বাবা চাননি। তাই আমার মনে হয় বাবা ডাক্তারি ব্যাপারটা ঠিক ভালোবাসতেন না। আচ্ছা মাসিমা, এই ডায়েরিগুলো বোধহয় মেসোমশাইয়ের। আমি এগুলো একটু দেখতে পারি, আপনার যদি কোনো আপত্তি না থাকে? ওতে বৌদি কি দেখবেন? আমি পড়েছিলাম, একটাতে বেশ কিছু পেশেন্টের নাম, ঠিকানা, বয়স আর বোধহয় তাদের অসুখের মেডিকেল টার্ম লেখা আছে। বাকিগুলোতে নানান সময় খেয়াল খুশি যা মনে এসেছে তাই লিখে রেখে দিয়েছেন। পড়ে দেখতে চান পড়ে দেখুন, কিন্তু তেমন ইন্টারেস্টিং কিছু পাবেন বলে তো জানি না। আপনি দেখুন। দেখ না, রেখে দে তোর কাছে, কিন্তু তুই এই ঘরটা একবার খুঁজে দেখবি না? মাসিমা, আপনারা বলছেন তন্ন তন্ন করে খুঁজেও কিছু পাননি, সেখানে আমি একদিন এসে কি খুঁজে দেখব বলুন তো? এই ঘরে নেই, আপনার শোবার ঘরেও নেই, আমি নিশ্চিত। আমায় হদিশ দিতে পারে এই ডায়েরিগুলোই। এগুলো আমি রাখলাম, যাবার আগে ফেরত দিয়ে যাব। দেখি কতদূর কি করতে পারি। নীলকাকু আর নীলকাকুর মা দুজনেই খুব হতাশ ও অবাক হলেন। আমি ভেবেছিলাম মা নির্ঘাত কিছু একটা বুদ্ধি করে অসম্ভব কোনো জায়গা থেকে জিনিসটা বের করে ফেলবেন। আমার মাথায় একটা আইডিয়া এসেছিল। বললাম, মা, এমনও তো হতে পারে এই এত মোটা মোটা বইয়ের মধ্যে কোথাও লুকোনো আছে। ফেলুদার বোম্বাইয়ের বোম্বেটে? না, সে হতেই পারে না। মেসোমশাই পড়তে ভালোবাসতেন, বই ভালোবাসতেন। তার পক্ষে কোনো বইয়ের প্রায় সব পাতাই কেটে নষ্ট করে এই কাজ করা সম্ভব নয়। ও কাজ ভিলেনরাই করতে পারে, যাদের বই সম্পর্কে কোনো অনুভূতিই নেই। মেডিকেলের বইগুলো, ওগুলো তো ওর পছন্দের ছিল না, আর বইগুলো বিশাল মোটা মোটাও হয়। আমি তাও তর্ক করলাম। বৌদি ঠিক বলেছেন জ্যোতি, আমিও তোমার মতো চিন্তা করেই অলমোস্ট সমস্ত বই খুলে দেখেছি, পাইনি। কিন্তু বৌদি, আপনি কি করে শিওর হচ্ছেন এই ঘরে নেই? তাহলে কি শোবার ঘরে আছে? না ভাই, কারণ আপনারা গত 1 বছরের চেষ্টার কসুর করেননি। শোবার ঘরেও নেই, থাকলে পেয়ে যেতেন। বুঝলাম। চলো চলো, সবাই নিচে চলো, বেলা অনেক হয়েছে। যাই, খাবার জোগাড় করতে বলি। আমরা সকলেই ঘর থেকে বের হয়ে বারান্দায় এলাম। নীলকাকু দরজায় তালা দিয়ে তার মায়ের হাতে চাবি দিলেন। নীলকাকুর মা চাবি নিয়ে আঁচলে বেঁধে বারান্দা দিয়ে হেঁটে চললেন নিচে যাওয়ার জন্য। নীলকাকু বাবার দিকে তাকিয়ে বললেন, আসুন আসুন সমরেশদা, বৌদি আসুন আসুন। যদি এক কাজ করো না, মায়ের হাতের ডায়েরিগুলো তোমাদের ঘরে রেখে নিচে চলে এসো, চট করে আসবে কিন্তু। কোনাগুলো দুমড়ে যাওয়া বহু পুরনো ডায়েরিগুলো মায়ের হাত থেকে নিয়ে আমি ঘরের দিকে চললাম। আজ সকালটা যেভাবে সুন্দর শুরু হয়েছিল ততটাই খারাপ লাগছে এখন। মা শেষ অবধি হাল ছেড়ে দিয়ে এই ডায়েরিগুলোকেই সম্বল করলো। নীলকাকু তো বলেই দিলেন ডায়েরিতে কাজের জিনিস কিছু নেই, তবু মা জিদ করলেন কেন? মা কি দেখলেন এই ডায়েরিগুলোতে কে জানে।
যেও না রজনী আজি লয়ে তারা দলে, গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে। এই ভুটকু, উঠে পড়, আজ সানরাইজ দেখবি না? এর মধ্যে তোমার চান হয়ে গেল? সারা রাত ঘুমোনি নাকি? না রে, শোয়াই হয়নি আমার। ডায়েরি পড়া শেষ করে ঘড়িতে দেখি প্রায় 4:30 বাজে। ব্যাস, চানটা সেরেই ফেললাম। নে নে, চটপট রেডি হয়ে নে তো। কাজললতার কোনো হদিশ পেলে মা ডায়েরিতে? মনে তো হচ্ছে পেয়ে গেছি। এখন শুধু একটা খবর চাই, ব্যাস। পেয়ে গেছো? বলো কি, সত্যি? শিওর করে বলার সময় এখনো আসেনি। তার আগে আমার একটা খবর জানা খুব দরকার। খবরটা সঠিক দিতে পারবেন একমাত্র মাসিমা। কিসের খবর বলো তো? এখন নয়, যথা সময়ে সব জানতে পারবি। গতকালের মতো আজও আমরা নিচের বাগানে গেলাম। ঘাসের ওপর হাঁটতে গিয়ে শীতল শিশিরে স্যান্ডেল পা ভিজে গেল। শিউলি তলায় ঝরে আছে শিউলি ফুল, কমলা বোটা, সাদা পাপড়ি। ফুলগুলি কুড়িয়ে মায়ের সাদা রুমালের মধ্যে জমা করতে লাগলাম আমরা দুজনে যখন ফুল তুলছি, নীলকাকুর মার গলা পেলাম একতলার বারান্দা থেকে। দেখো কাণ্ড, ও নীল, দেখে যা, কলকাতা থেকে 2 ফুল চোর মা আর ছেলে কেমন ফুল তুলছে বাগানে। শোভা মা আমাদের বাগানের কেমন শোভা বাড়িয়ে দিয়েছে, দেখে যা। নীলকাকুর মা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন আমাদের, এবার ঘাসে এসে বসলেন। ঘাসে বসছেন মাসিমা? শিশিরে শাড়ি ভিজে যাবে যে। আচ্ছা মাসিমা, আপনার কাছে একটা চাবি আছে না? অনেক দিন আগে মেসোমশাই আপনাকে চাবিটা দিয়েছিলেন। কতদিন আগে? তা ধরুন বছর 10 তো হবেই। মনে পড়ে? চাবি? হ্যাঁ, তা তুই বলাতে মনে পড়ছে বটে। একটা চাবি তো নীলুর বাবা আমাকে রাখতে দিয়েছিলেন। তা ওই রকমই হবে, প্রায় বছর 10। নীলুর বিয়ের কিছুদিন পরই। কাল তোকে বললাম না, আমাকেও যেমন বিয়ের পর সোনার কাজললতা হাতে দিয়েছিলেন নীলুর ঠাকুমা আর দাদু, আমরাও নীলুর বউয়ের হাতে তুলে দিয়েছিলাম ওই সোনার মাছ। হ্যাঁ, এই অনুষ্ঠানের কদিন পরে ওর বাবা আমাকে একটা চাবি দিয়ে বলেছিলেন খুব যত্ন করে রাখতে। কিসের চাবি তা কিছু বলেননি, আমিও জিজ্ঞেস করিনি, রেখে দিয়েছিলাম যত্ন করেই। কবে কে জানে ভুলেও গিয়েছিলাম, তুই বলাতে মনে পড়ল। চাবি, হ্যাঁ হ্যাঁ, চাবিটা তো আমার কাছেই আছে। হ্যাঁ মাসিমা, স্টিলের লম্বা বড়সড় চাবি। সেই চাবির গায়ে 119 ছাপ দেওয়া আছে। তা ওই চাবিটা কি খুব জরুরি? হ্যাঁ মাসিমা, খুব জরুরি। চাবিটা কিসের চাবি রে শোভা? ওই চাবি আর এই নম্বর যদি মিলে যায়, আপনার হেমকান্ত মিন আপনি পেয়ে যাবেন। হেমকান্ত মিন মানে? সোনার বরণ মাছ। মা ঠাকুর দালানের বারান্দায় বসে শিউলি ফুলের মালা গাঁথছিলেন। ইতি আর অতি মায়ের সামনে বসে একটা একটা করে ফুল তুলে দিচ্ছিল মায়ের হাতে। বৃদ্ধ পুরোহিত ভট্টাচার্য মশাই আর তার ছেলে নবমী পুজোর জোগাড় করছিলেন। সামনের বছর থেকে আর এই বাড়িতে পুজো হবে না। নীলকাকুরা এ বাড়ি বিক্রি করে দিয়ে এখানকার সমস্ত পাট চুকিয়ে চলে যাবেন কলকাতার নিউ আলিপুরের বাড়িতে। সেখানেই পুজো হবে। কিন্তু এমনটি তো আর হবে না। কাজেই সকলেরই নিজের নিজের মতো করে মন খারাপ। আর নীলকাকুদের আরও মন খারাপ। এই বাড়ি, এই পুজো এবং সবার ওপরে গ্রামই ছেড়ে দিতে হবে চিরকালের মতো। এমন সময়
ময়লা ছোট ধুতি আর পিরান গায়ে দেওয়া খুবই শীর্ণ একজন লোক আর তার সঙ্গে ছাপা সস্তার শাড়ি পরা এক মহিলা ঠাকুর দালানের সামনে এসে দাঁড়ালো। লোকটির কাঁধে ঝোলা আর হাতে একতারা। কই গো মা ঠাকুরেনরা, নবমীর পুজো আর কত দেরি? তাই একটু বিলম্ব করাই ভালো, কি বলেন? আজ রাত পোহালেই তো কাল উমার বিদায়। ভালো ভালো, যত পারেন বিলম্ব করেন মা ঠাকুরেনরা, উমারে আটকে রাখেন। যাও যাও গিরি কৈলাসে যাও, আনো গো গৌরী মায়ে। নয়ন মনি রে নয়ন আমার, দেখিতে যে সাধু যায়। যাও যাও গিরি কৈলাসে যাও, আনো গো গৌরী মায়ে। জটা বাঁধা শিরে, ভাষ্য শরীরে, সর্পভূষণ দিগম্বর। কি জাদুতে বশ করিল শিব, কন্যায় আমার হইল পর। জননী